আমি ঋণী তাদের কাছে। এটা আমাকে নিজে চিনে নিয়েছে ফার্স্ট অফ অল। সেই ধ্যান ধারণা থেকে আমি লিখতে এলাম। আমার সিনেমা আমার মতো না। আমার কাছে মৃণাল সেনের সিনেমার মারফত আমি পৃথিবীর সিনেমার কাছে আমায় ঠেলে দিয়েছি। ভাবুন আপনি, সত্যজিৎ রায় বাড়ি সত্যজিৎ রায় না। এটা হয় না। I think the water has to be মানে বোতল খালি হয়ে গেলে জলটা ঢালতে হবে। অঞ্জনা লেখালেখি নিয়ে আজকে আমরা কথা বলবো। যে জায়গাটা জানার সেটা হচ্ছে যে আমরা জানি যে সালমান থেকে সম্প্রতি তার চোখে ছুরি, তার শরীরে একাধিক ছুরি মারার পরও ফিরে এসে তিনি একটি নায়ক বলে বই লিখেছেন, যেটা বইয়ের দোকানে বসে আছি বলে সেটা বেস্ট সেলার। এবং সেখানে কিন্তু ফিরে এসে তিনি কোনো প্রতিহিংসার কথা বলেন, তিনি কিন্তু ভালোবাসার কথা বলেছেন। আশ্চর্য, তার সময় তার পাশাপাশি যে শিল্পীরা সেগুলোতে যখন খুব ক্ষুব্ধ, অন্যথা কিন্তু আশ্চর্যভাবে তার লেখালেখিতে সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে তিনি কিন্তু আশ্চর্যভাবে শেষ করেছেন ভালোবাসা, ঠিক সালমান রুশদির মতো। এটা এক। দুই, এই যে মৃণাল সেন, সত্যজিৎ রায়, কবি সুমন, এরা তো সব এক একটা মাইলস্টোন আমাদের সংস্কৃতি। কিন্তু আমি যার পাশে বসে আছি, তিনি আশ্চর্যভাবে প্রত্যেকটা মানুষের পাশে থেকেও, মহিরুহের পাশে থেকেও তার নিজের কাজে জীবিকাটা আইল্যান্ড বানাতে পেরেছেন, একটা বদ্বীপ বানাতে পেরেছেন। এই যে স্বকীয়তা বা নিজস্বতা, তার লেখালেখিতে, তার গানে, তার সিনেমায়, তার থিয়েটারে, তার মূল মন্ত্রটা কি মনে হয়? আপনি লেখালেখিতে স্বকীয় ভূখণ্ড সেটা কি করে নির্মাণ করবেন? প্রথম প্রশ্ন। আমায় কালকে যদি একটা অ্যাক্ট্রেসদের ওয়ার্কশপ নিই অল্প বয়সী ছেলে মেয়েদের, কিন্তু আমার প্রথম শেখানো হবে এবং তাদেরও প্রথম শেখা হবে কেন তারা অভিনেতা হতে চাইছে। মানে আমি যদি তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে দেয়, 20,000 টাকা ফেরত দেবো। কিন্তু উত্তরটা তাকে দিতে হবে। আসল উত্তরটা কিন্তু তারা অন্য কিছু করতে ভালো লাগছে, অন্য কিছু করতে পারি না, অন্য কিছু করতে চাই না। এই উত্তরটা যে দিতে পারবে, আমি তার সাথে বাকি ওয়ার্কশপটা করবো এবং ওয়ার্কশপটা শেষে সে রিয়েলাইজ করতে পারে যে না, এটা ইজ নট ওয়ার্কিং, এটা আমি করলাম না, আমি অন্য কিছু করবো। এটাও একটা শেখা। আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে আমি যেটা করতে এসেছি সেটা একটা চিন্তা ভাবনা নিয়ে, ধ্যান ধারণা নিয়ে একটা, সেই ধ্যান ধারণা পাল্টাতে পাল্টাতে গেছে। আমি আরো জানছি, শিখছি, যাদের সঙ্গে মিশছি। এবং যখন অভিনয় শিখতে গেছি, প্রথম তো শিখতে গেছি প্রফেশনালি লেখাপড়া, তারপরে শিখতে গেছি অভিনয়। আমাকে এই উত্তরগুলো দিতে হচ্ছে, না হলে যে আমার ট্রেনার 18 বছর, 18 বছর বয়সে, খুব বিখ্যাত লোক, একটা ট্রেনার, সে শুনতো না। তাকে আমার বোঝাতে হচ্ছে যে কেন আমি এটা করছি। এবং তিনি আমার গলা, এই চলা, হাঁটানো, এ ও তা কিছু শেখায়নি। সে আমাকে নিজেকে চিনিয়েছে ফার্স্ট অফ অল। নিজেকে চিনতে শিখেছে। আমি সাহসী কিনা, আমি ভীতু কিনা, আমার অহংকার কতটা, কতটা থাকা উচিত, আমার লজ্জাবোধ কোথায়, আমার যৌনতা, আমার সমস্ত কিছু, আমার গোটা শরীর, মন, মাথা আমাকে চেনাচ্ছে। আমার কাছে শিখতে শিখতে আমার কাছে একটা ধ্যান ধারণা হয়েছিল। সেই ধ্যান ধারণা থেকে আমি লিখতে এলাম। আমি নাটক থেকে শুরু যাই, নাটক তো লেখা। আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম গান্ধীগারের কাছ থেকে, কারণ তারা পৃথিবীর নাটক রূপান্তর করতে পারে। তারা না, অজিত দা খানিকটা বাবু করেছেন, সাহায্যে উৎপলবাবু করেছেন কয়েকটা শেক্সপিয়ার। আমি গান্ধীগারের কথা প্রাথমিকভাবে বলছি, তার দেবশ্রীর উত্তরটা হবে যে আমি কিন্তু ঋণী তাদের কাছে, যে তারা যেভাবে দেখিয়েছে অত বিদেশি নাটক বাংলায় হলো যে প্রথম, এটা তো সম্ভবই হতো না যদি নাট্যকারের সন্ধানে সঠিক চরিত্র না লেখা হতো। অজিত দা যদি না লিখতেন, নাটকটা রূপান্তর না করতে।
এটা কিন্তু ক্রিটিসিজম না, এটা হচ্ছে আমি চেষ্টা করছি যে আমি যেটা বুঝেছি সেই বোঝাটা জায়গা থেকে আরেকজনের কাজটাকে দেখতে, সেটাকে নকল না করতে। মঞ্জুরি আমের মঞ্জুরি বলে একটা যে কবের নাটক উনি রূপান্তর করেছিলেন, সাংঘাতিক ভালো হয়েছিল, অসম্ভব ভালো অভিনয়, অসম্ভব ভালো স্টেজ গান। এখন চেরি অর্চন অন্তন চেকরের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নাটক। চেরি অর্চনটা শেষকালে চেরি অর্চনটা বিক্রি করে দিয়ে যারা এই এতদিন কাজ শৈলী জমিদারি লোকজন তারা রাখতে পারছে না, এটা ধরে রাখতে পারছে না, তাদের নিজেদের জীবনের ক্রাইসিস, তাদের নানান রকম নিজেদের, এবং শেষকালে সেটা তারা বেছে দিয়ে চলে যাবে। এবং দেখা যাচ্ছে যে তারা বেচছে কার কাছে, অনেকক্ষণ ধরে কথা হচ্ছে বেচে বেচে বেচে, যে যার কাছে বেচছে সে হচ্ছে তাদেরই কর্মচারী, অর্থাৎ তাদেরই চাকর, এতদিন ধরে তাদেরই কৃতদাস করতে গেছে। সে টাকা জমিয়ে কিনে নিচ্ছে। সো আমরা বুঝতে পারছি যে এই যে এতদিনকার একটা একটা বনেদি একটা একটা সোসাইটি, একটা বুর্জোয়াজি, সে ফাইনালি একটা নতুন পাওয়ার, একটা ইন্ডাস্ট্রিয়াল নিউ রিচ পাওয়ারের কাছে তাদের হেরে যাচ্ছে। সেটা একদিক থেকে প্রয়োজন, ভালো হয়, কিন্তু চরিত্রটা খুব পাওয়ারফুল, যে যার কাছে বেঁচে লোপাকে বাংলায় লাল অভিজ্ঞতা নিজেই করেছিল, পরে ওরা চলে গেছে। অরিজিনাল নাটকে আছে ওরা ব্যাভেরিয়ার গ্রাম থেকে মস্কোতে চলে যাচ্ছে, বাংলা রূপান্তরে আছে ওরা ডিস্ট্রিক্টের আমবাগান ছেড়ে কাশি চলে যাচ্ছে। কারণ আমাদের বাঙালি, দেখবেন আমাদের বাঙালি ইতিহাসের ঐতিহ্যে একটা পয়েন্টে সব সংসার কর্ম করে সব বেঁচে বুঝে মানুষ ধর্মে চলে গেল, কাশি চলে গেল, সেইটা উনি রেখেছিলেন। আমার কাছে কমপ্লিট রং ইন্টারপ্রিটেশন, অসম্ভব দার্শনিক ভাবে ভুল। এটা আমার করার অধিকার, নিজে নাটক লিখুন। এই প্রশ্নগুলো আমরা করেছিলাম, এই সক্রিয়তার জায়গাগুলো করছে। তার মানে কি অজিত বাবুকে অশ্রদ্ধা করছে? অজিত দা আমাকে অত্যন্ত ভালোবাসতেন একেবারে, কিন্তু মস্কোতে যাওয়া মানে তারা ওই বিশাল ব্যাভেরিয়ার বিরাট জমিদারি থেকে মস্কোর নোংরা একটা আরবান করাপ্টেড নিও রিচ একটা বড় বাড়ির মধ্যে ছোট্ট একটা ফ্ল্যাটে ঢুকছে। মানে তারা ডিক্লাসড হয়ে যাচ্ছে, তারা কোথাও কোনো কাশী ঈশ্বর ফিশ্বর বেনারস নেই, অর্থাৎ তারা কলকাতাতে সোনাগাছির উল্টো দিকে ওঠা উঠছে। That is the decline of the bourgeoisie. এটাই যদি এটাই আমার কাছে দেবশ্রীটার সক্রিয়তা, যে আমি তাদের সঙ্গে কাজ করছি, তাদের পাশে আছি, কিন্তু আমার কাছে কোথাও কি মনে হচ্ছে ইডিপাস শেষ করে উঠে নিয়তি আমায় নিয়ে চলো, মানে কি কোথাও নেই নিয়তি। কোথায়, কারণ কাকে নিয়ে যাবে? টাইরেশেস আমাকে নিয়ে চল, সেটাকে নিয়তি কি করে বলেন? আমি সৌম্যবাবুকে ছোট করছি না, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, এরা আমাকে বড় করেছে। আমি বলছি যে সেটা হতে পারে। আমার কাছে যখন ইউনিভার্স অন্ধ হয়ে যাচ্ছে, সে তার দৃষ্টি খুঁজে পাচ্ছে, এতক্ষণ লকডাউন হচ্ছিল, তার অতীতটা জানতে চাইছে। এইবার যখন সে জানলো তার ভয়ঙ্কর অতীত, চোখ উপড়ে ফেললো, তখন কিন্তু আসলে সে তার ভেতরের দৃষ্টিটা খুঁজে পেল। আমি এটাই না, আমি যেন বলে দিলাম অজিত দা একটা ভুল, অজিত দা থাকলেও অন্য কথা বলতো, কোন শোনো ভাই ভুল কোনটা বলে সেও বলে। কিন্তু এই যে বিপরীত ধর্মী কথাবার্তা আমি বলতে পারছি, সেই সময় আমায় দিয়েছে, অর্থাৎ তাদের কাছ থেকে বড় হয়েও আমি তাদের মতন চলছি না, তাদের কাছ থেকে আমি শিক্ষা পাচ্ছি, কিন্তু তাদের মতন আমি সিনেমা করতে চাই না। 42-43 বছর আমি মৃণাল বাবুর সঙ্গে ছিলাম, আমার অত্যন্ত কাছের, আমার ভীষণ মানে আমার সব থেকে কাছের মানুষ, আমি কি বলবো, আমার প্রেমিক আমি বলবো, কিন্তু আমি তার মতন সিনেমা করছি, হয়তো স্ট্রাকচারালি স্টাইলিস্টিক্যালি তার মতন, কিন্তু আমার সিনেমা আমার মতন না।
এবং সেটা উনিও রাজি, স্বীকার করেছেন। অজিত দাও এসে আমার নাটক দেখে বলছে অনেক মন্দ হয়নি, বুঝলি, প্লাস্টিক একটু ছোট কম। তবে সেও তো দেখছে, সে তো আমায় মানে সে ফেলে দিতে পারবে না, আর কেনই বা করবে। এখন এইটা আসে নিজের একটা বিশ্বাস এবং লেখাপড়া যারা আরো বেশি জানতে ইচ্ছে হচ্ছে, এটা জানতে ইচ্ছে হচ্ছে, ওটা জানতে ইচ্ছে। বাংলা সিনেমা আমাকে বাংলা সিনেমাতে দিকে ঠেলে দেয়। আমার কাছে মৃণাল সেনের সিনেমার মারফত আমি পৃথিবীর সিনেমার কাছে আমায় ঠেলে দিয়েছি। সেটা মৃণাল সেন হতে পারে, সেটা সুমন হতে পারে, যাদের নামও বললো, সত্যি তাই হতে পারে। এবং সেটা যেই কলকাতা শহরে খুঁজে পাওয়া যায় সেই ঠিকানাও তারা বলে দিয়েছে, যে অমুক দোকানে চলে যাও, ওরিয়েন্ট ব্লকম্যান্স, ওখানে বইটা পেয়ে যাবে। একটা ফিল্ম সোসাইটি করে দিয়েছে, একটা করে তারা করে দিয়েছে কিন্তু ব্যবস্থা। তো এই কলকাতাতেই তুই পেয়ে যাবে। তারা সেটা বলছে, তারা কিন্তু বই লিখে, এটা লিখে অন্য লোকের বই, অন্য লোকের রেফারেন্স, আইনস্টাইন, এটা সেটা করে তারা কিন্তু ঠেলে দিচ্ছে আমাদের পৃথিবীর দিকে। এইটা খুব ইম্পর্টেন্ট। এবং সেইটা থেকে একটা আমিও এখান থেকে শিখে পড়ে জেনে শুনে আমারও মনে হয়েছে না, এটা তো আমার, আমি করলে এরকম করবো না, আমি এরকম ভাবে করবো, আমি সেরকম ভাবে করবো। এবং আমার শহর, আমার পরিবেশ সেটা অ্যালাউ করেছে, এটা অ্যালাউ করেছে। খুব যে সহজে অ্যালাউ হয়েছে আমি বলছি না। একটা মানে এই যে দেবর্ষী বললো এতদিন ধরে, এর তো একটা দামও দিতে হয় আমাকে। আমার যদি বাজে কথা বলতে ইচ্ছে হতো তাহলে বাজে কথা দিত। আমার ইচ্ছে করছে যে আমি আমার কাজটা করি, আমার কাজটা করতে ইচ্ছে করছে, আমার শুটিং করতে ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে, আমার গান গাইতে ইচ্ছে করছে, হোয়াট এভার। খারাপ গান গাইতে আমি গাইব। সো আমার ইচ্ছে ভালো লাগার থেকে আমি করছি। সেই ভালো লাগা থেকে, ভালো লাগাটা যতদিন টিকিয়ে রাখা যাবে ততদিন কিন্তু একটা মানুষ এগোতে পারে, বা তার লেখাটা সে এগোতে পারে। আমার পুরোনোটা ভালো লাগছে না, সত্যিটা অসম্ভব ঝরঝর, সেটা সত্যিই তাই। আমার ভালো লাগছে, আমার অন্য কিছু একটা বার করতে হবে। করতে আমি তো অন্য রকম একটা ভাষা পেলাম, বাংলা ভাষাই সেটা কি। এবং সেটা খুঁজতে আমার ইংরেজি সাহিত্য, সন্দীপনের লেখা, মানে একটা লম্বা সেন্টেন্স দাঁড়ি, একটা শব্দ দাঁড়ি, এটা আমার একটা এটা এটা ভালো লাগে, এটা নতুন। তো এই জিনিস, এইটা আমি খুঁজে খুঁজে বার করছি। তো এই জন্য কোথাও গিয়ে কোথায় আমি সার্ভাইভ করে যাচ্ছি, নতুন অন্য জিনিস করতে। আই থিঙ্ক দ্য ওয়াটার হ্যাজ টু বি, মানে বোতল খালি হয়ে গেলে জলটা ঢালতে হবে আমার। সেই জল কোথা থেকে আনবে সেটা ভাবতে হবে। সিনাইলের বাংলা কি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, কিন্তু এখন দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে আমরা বারবার করেন, এটা তিনটে হবে। ফিমরতি কোনটি? তিনটে কথা ফিরে আসবে। একটা হচ্ছে রিগ্রেসিভ বাংলা, ওই অবলম্বন। হ্যাঁ, আর একটা হচ্ছে মধ্যমেধা, আর একটা হচ্ছে এই সিনিলিটি। আমি সিনিলিটিটা পছন্দ করিনি, ছোটবেলা থেকে আমি দেখছি তো, আমার বাবা বলছে আমাদের সময়টা ভালো ছিল, তোরা কিছু জানিস না। তারপরে দাদু বলেছে বাবাকে আমাদের সময়টা বেটার ছিল, তোরা কিছু জানিস না। এবার একটা আমায় কেউ বুঝলো না, এই আমায় কেউ বুঝলো না, আমার কাছে না ভীষণ মানে অদ্ভুত লাগে, মানে ফানি লাগে, মানে হাসি পায়। ঠিক আছে, বুঝলি, এই একটা হিউমার উইট, যেটা বাঙালির সব থেকে বড় স্ট্রেংথ বলে আমি মনে করি, ব্রিটিশ আর বাঙালি আমেরিকানদের মধ্যে নেই। এই ফ্রেন্ডসদের আছে এই উইট, হিউমার, এইটা বোধ হয় আমার মানে ব্যক্তিগত অঞ্জন দত্তের একটা স্ট্রেংথ। এই যে বিভিন্ন ভাষা, মানে সিনেমাটাও তো একটা লেখা, গান একটা লেখা, বই একটা লেখা, থিয়েটার একটা লেখা, আবার অনুবাদ করতে হবে। এখন অনুবাদ করলে কি দাঁড়াচ্ছে, অনুবাদ করলে দাঁড়াচ্ছে একটা লোক কোট প্যান্ট হ্যাট জুতো পরে বাংলায় কথা হচ্ছে। আমার কোনো অসুবিধা, আমি ছোটবেলা থেকে উৎপন্ন থেকে দেখেছি এটা করতে। আমি ছোটবেলা থেকে গিরিশ ঘোষকেও দেখেছি, গিরিশ ঘোষকে দেখিনি, ছবি স্টিল দেখি, লাইভ দেখি, কোনো অসুবিধা হচ্ছে না। অনুবাদে যেটা আছে সেটাই হবে। যদি সেটা রাশিয়ার গল্প হয় রাশিয়ার গল্পই হবে, যদি সেটা চায়নার গল্প হয় চায়না চীনের গল্প হবে। অনেক ভেবে আমি দেখলাম শেক্সপিয়ার একটা গল্প ব্রিটিশ, একটা বোঝায় ইন্ডিয়ান, খানি
আর এই দুটো বোধহয় ব্রিটিশ ব্যাকগ্রাউন্ডে লিখেছে। অধিকাংশ ওনার ইটালি, রোম, ভেনিস, ডেনমার্ক, মরক্কো, তারা তো দিব্যি ইংরেজিতে কথা বলছে। রোমিও আর জুলিয়েট কেন ইটালিয়ান ভাষায় কথা বলছে? এই জিনিসটা, এই কথাটা আমি একটা ছেলের কাছ থেকে জানতে চাই যে বাংলা দিয়ে একটা রূপান্তর হচ্ছে কেন কিছু সিনেমাতে হতে পারে। সিনেমাটা একটা বিশাল নাটক কেন করছে? তার জুলিয়াস সিজার তো রোমান ভাষায় কথা বলছে না, ফ্রেঞ্চ রোমান্স ল্যাঙ্গুয়েজ পুরো ইংরেজি, সাংঘাতিক ভাবে ইংরেজি বলতে বলে কথা বলছে। ইংলিশ ভাষায় কেউ কথা বলছে না, ইংরেজি ভাষায় কথা বলছে, কোনো অসুবিধা হচ্ছে না পৃথিবীর লোক। ব্রেক্সটের নাটক অধিকাংশ লন্ডনে ফেলা, থ্রি পেনি অপেরা। তারপরে গুড পার্সন অফ সেক্স ওয়ান, সেটা আবার চীন, চায়নাতে ওয়াং, তারা জার্মান ভাষায় কথা বলছে। গল্প 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 করে ওদের অবস্থা খুব খারাপ হয়েছে। গল্পটা নেই, গল্প কি বলতে চাইছে? গল্প হবে, দর্শন তোকে বলবে, ফিলোসফিটা কি, বিশ্বাসটা কি, কি গল্প কি হবে? তো এই গল্প করতে 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 বুঝতে বুঝতে আমাদের যে ব্যাপ্তিটা তো হারিয়ে গেছে। সো থিয়েটার, সিনেমা সব ক্ষেত্রেই এই একটা একটা যে বৃহত্তর জায়গায় পৌঁছানো যায়, সেই বৃহত্তর জায়গায় পৌঁছচ্ছে না। লেখাটা, সিনেমার লেখা হতে পারে, গানের লেখা হতে পারে, লেখাটাকে একটা বৃহত্তর জায়গায় পৌঁছতে হবে। সেই বৃহত্তর জায়গায় পৌঁছচ্ছে না। আমার নিজের পাড়ার প্রবলেমটা মনে হচ্ছে আমার সলভ হয়ে গেল, আমার ভালো লাগে, আমার ঠিক লাগছে, এটা বাংলা। এইটাই আমায় খুব এটা আমাকে বাঁচিয়ে রেখেছে সামাও দি আদার। হয়তো এই বাংলায় কাজ করছি, বাংলা ভাষায় করছি, তার মানে সেটা সেটার মধ্যে একটা নিচু নিচু মানে আঞ্চলিকতা কেমন হবে? বড় বড় জিনিস কিছু একটা হবে, সেটা সেকেন্ড লেয়ারে হবে, প্রথম থেকেই হবে না। কিন্তু এই চেষ্টাটা বোধ হয় আমায় টিকিয়ে রাখছে। আর আমার সেন্স অফ হিউমার, সেনাইল আমার এই যে অনেক লম্বা একটা উত্তর হলো। অসুবিধা যে আমার হয়নি তা না। আজকে হয়তো দেবশ্রী তুমি এটা বলছো, আজকে এতগুলো লোক মানুষ এখানে এসে আমার কথাটা শুনছে, কিন্তু একটা সময় ছিল যখন এটাকে ভুল বোঝা হতো, এটা ভুল বোঝা হতো, এবং তখন আমার চিন্তা ভাবনাকে প্রচন্ড অ্যাংলিসাইজড মনে হতো। অ্যাংলিসাইজড একটা বাঙালি মনে হতো, অ্যাংলিসাইজ, সেটা অ্যাংলিসাইজ, লোকটা অ্যাংলিসাইজ। আমার কাছে এটা যখন এসছে এই এই রিয়াকশন, আমার মনে হয়েছে বাঙালির মধ্যেই তো একটা অ্যাংলো আছে, একটা কলোনিয়াল পাস্ট আছে, একটা কলোনিয়াল হেরিটেজ তো আমার শহরের মধ্যে, আমার চেতনার মধ্যে, আমার সবকিছুর মধ্যে লেবেডেভ ঢুকে বসে আছে। আমার থিয়েটারের শুরু লেবেডেভ, রাশিয়ান। তাহলে সেটা আমার অসুবিধে কোথায়? সেটা নিয়ে বেঁচে থাকতে অসুবিধে কোথায়? আমার শহরটাও এরকম। কিন্তু এটা বলা হতো, একটা সার্টেন ভাবে ক্যাটেগরাইজ করে দেওয়া হয়েছে। কি লোকটা কালো চক্র, লোকটা মদ খায়, লোকটা পারমিসিভ, এটা একটা মিস ইন্টারপ্রিটেড চিন্তা। কারণ আমি ধরুন, আমি পুরো কথাটা আপনার বুঝতে পারলাম, আমি যেটুকু বুঝতে পারলাম সেইটা দিয়ে একটা লেবেল করে দিচ্ছি। মৃণাল সেন বহু তাঁতেল, এই বদনাম নিয়ে সারা জীবন তাকে চলতে হয়েছে। সত্যজিৎ রায় বিদেশে ভিখিরি বেচে, গরিবই বেচছে, এই বদনাম নিয়েও সত্যজিৎ রায়কে চলতে হয়েছে। অনেক বড় বড় মানুষ অনেক বদনাম নিতে হয়েছে, মিসোজিনিস, খাবি চাবি, অনেক কিছু বলেছে। আজকে হঠাৎ মহারাজা তোমায় সেলাম টেলাম করলে হবে? অনেক অপমানিত, অনেক ভাবে তিনি অপমানিত হয়েছে। কোনো রাস্তা নেই, আমার বাঁচতে হবে। আপনারা বলুন, সুইসাইডে বিশ্বাস করে, প্রচন্ড বিশ্বাস করে। আমার সঙ্গে নালদা একটা অনেক দিন মানবিক পর্যায়ে চলে গেছিলো, রাগারাগি চলে গেছিলো এই সুইসাইড নিয়ে। তারপর কথা বন্ধ হয়ে গেছিল। আমি হচ্ছে বিক্রম হয়েছিলাম, আমি হচ্ছে সুইসাইডের বিরুদ্ধে আমি ডিজাইন করে এই দিয়ে চলতে চলতে আমি চিঠি করে পৌঁছে দিতাম।
উনি ড্রাইভার দিয়ে পাঠাতে, আমি পৌঁছতে পৌঁছতে একজন ওপরে ঘরে গিয়ে বললাম যে এটা পড়ে শোনাই, ভাবে ঝাড়া তা মিটে গেল। যাই হোক, আমি সুইসাইড তো যাই হোক, আমার মনে হচ্ছে যে একটা সুইসাইডটা করবে মানে জাস্ট জাস্ট বাঁচার জন্য বাঁচতে হবে, আর কিছু নয়। এইটা আমায় বলতে হবে, এটা আমি কিভাবে বলতে হবে। এখন আমি এটা আমার চারপাশ থেকে নিজের মতো করে যদি বলতে চাই, তাহলে আমি এটা তথাকথিত বাংলা কবিতার মধ্যে থেকে বলতে পারবো না। কারণ এই কথাটা হয়তো অন্য লোকে অনেক বড় ভাবেই বলে গেছেন, আরো আরো অনেক বেশি ভাবে বলে গেছেন। রবীন্দ্রনাথ হয়তো বলেছেন যে এখন আমায় বলতে গেলে বলতে হচ্ছে যে একটা আমার একটা গল্প শুনছি আমি বলা। আমি ভাবছি একটা স্যাক্সোফোন প্লেয়ার, সে কিছুই পায় না, সে একটা ছাদের ঘরে থাকে, সস্তা মদ খায়, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে আরেকজনের সঙ্গে, সে কোথায় যাবে, তাকে আটকে পড়েছে পুষ্পিত শিশুর মতন, সে বাসার মধ্যে আটকে গেছে, তাকে উঠেই বাজিয়ে দিতে হবে, মানুষগুলো খেয়ে যাবে কলকাতা শহরে। এই গল্পটা আমি বলছি, কিন্তু আমার স্যামসনের গল্প বলা থেকে গানটা আসেনি, আমার এসছে কিন্তু একটা চিন্তা থেকে। সেটা আমি বলছি যখন, তখন সেটা স্যামসন হয়ে যাচ্ছে। এখন এটা যদি বিশ্লেষণ করা যায় খুব ইন্টারেস্টিং হয়, কিন্তু খুব সহজভাবেই লোকটা ব্যালেন্সিং আর গল্প বলে, এইভাবেই তাকে একসেপ্ট করা হয়েছে। আমিও সেটাকে মেনে নিয়ে চুপ করে আছি, কিন্তু আছি। আমার সেই নিয়ে কোনো ক্ষোভ, রাগ, অভিমান নেই। আমার কথাটা হচ্ছে যে আমার গানগুলো কিন্তু এইভাবে এসেছে, আমি মানে মানুষগুলো থেকে আগে আসেনি, এসেছে আমার বিশ্বাস থেকে। তারপর সেখান থেকে একটা মানুষ খুব ন্যাচারালি এসছে, প্রান্তিক মানুষগুলো, কারণ তাদের সঙ্গে আমি বড় হচ্ছি, তাদের পর আমি ছোটবেলা থেকেই একটা স্ট্যানলি বোস আমি ছোটবেলা থেকে দেখছি, সত্যেন বোসকে আমি কম দেখেছি। আমি খুব মানে এটা আমার কিছু করার নেই, আমি যে পরিবেশে বড় হয়েছি, যে বাবা ছোটবেলা থেকেই একটা আব্দুল চৌধুরী, আব্দুল সাহা কম, এটা এসছে মিলেমিশে সবসময়, এটা আমার পৃথিবীতে এসে গেছে। সুতরাং আমি সেখান থেকে দেখতে 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 সেখান থেকে খুব সহজ ভাবে সেই গল্পগুলো পাচ্ছি। কিন্তু গল্প আজ সকাল আচ্ছা আজকে আমি একটা রিক্সাওয়ালার গল্প বলবো, এইভাবে হচ্ছে না। আমি একটা রাস্তা, যে রাস্তায় অনেক কিছু এক সময় ছিল, এখন সেই রাস্তাটা বদলে গেছে, কিন্তু সেখানেও এখনো হয়তো একটা কিছু পাওয়া যায় এরকম একটা রাস্তাটা তো একটা তখন একটা ওয়ার্ল্ড, একটা পৃথিবী হয়ে যাচ্ছে আমার কাছে। তো সেইভাবে দেখতে গেলে আমার মনে হয়, আমার তুমি যদি জিজ্ঞেস করো একটা বিশ্লেষণ, এটা যদি কিরকম মূল্য, আমার মনে হয় একটা অন্যরকম ইন্টারেস্টিং মূল্য দেওয়া যেতে পারে, মানে কেউ যদি করে, ইজ টু লুক ব্যাক অ্যাট দ্য সিটি, আমার শহরের মানে আমি যে গান শুনে বড় হয়েছি জানেন, ফোক লোর, সেখানে না আমরা একটা শহরকে দেখতে পেয়েছি, যে একটা শহর, সেটা ব্রুকলিন ব্রিজ, তার তলায় একটা থাকে, তার নিচে অমুক, এই যে ছবিগুলো এসেছে গান থেকেই তো তৈরি হয়েছে, গান থেকেই তো এসেছে। অজস্র গান, একটা আকাশ বলছে ন্যাশভিলের, সো একটা সিটি ফাট করে চলে গেল আমার সামনে। সো সেইভাবে যদি কলকাতা শহরটা কিরকম ছিল, সেটা বই আছে, মোড়ের বেরোতাল, সেখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে আমার গান। এই শহরের আচ্ছা ডেকার্স লেন, ও আচ্ছা এখন ডেকার্স লেন আছে, ডাক্তার লেন অনেকে চেনি, ডাক্তার লেন কোথায় রে, হ্যাঁ মৌলালির পাশে, ইন্টালি সিনেমা, মানে একটু ওই জিনিসগুলো পেতে পারে। ও একটা শহর যেটা হয়তো এখন সে জানে না, কিন্তু যদি লেখালেখি হয়, কেউ যদি ডিটেলে ডিসকাস করে, যেরকম আমরা সিনেমা নিয়ে করি, সিনেমা নিয়ে অনেক মানুষ কিছু, অনেক ফিল্ম মেকার, অনেক লেখাকে আমরাও পেয়েছি ব্যাখ্যা করে, একটা ক্যালকাটা পাওয়া যাবে, যেটা হয়তো অনেকে জানে না, কারণ জানবে কি করে,
সে তো বড় হচ্ছে কিশোর কুমার স্বরূপ, আমি বড় হয়েছি কর্নওয়ালিস রোড, কি করে হবে? ভাবুন আপনি, সত্যজিৎ রায় বাড়ি সত্যজিৎ রায় রাস্তায়, শেক্সপিয়ার রোড। মানে আমাদের সংরক্ষণ হচ্ছে সবথেকে খারাপ। যাই হোক, এটা কিন্তু একটা ছোট্ট অবদান আছে আমার, যে ক্যালকাটাটা কিরকম ছিল, রেডিওতে গান বাজতো। এখন একটা ছেলে রেডিও, এই রেডিওতে এটা বলবে দুদিন পরে, এখন হয়তো বলছে না, দুদিন পরেই বলবে রেডিও, ইউটিউবে গান বাজতে হতে হবে। তো এই এই ওয়ার্ল্ডটা সে পেতে পারে, একটা এসটিডি বুথ থাকতো, সেই এসটিডি বুথে প্রেম করতো মানুষ। মানে এই জিনিসগুলো আমি বলছি যে এই মজাগুলো হতে পারে, ওয়ান ক্যান, আমার কাছে মনে হয় দ্যাট ইজ নাইস ওয়ে অফ লুকিং এট। এটা আমার একটা ট্রেনার শিখিয়েছিল, তোমার মনটা তৈরি হবে কিন্তু একটা শহর কিরকম, সে শহরটা নিউ ইয়র্ক যদি হয় তাহলে একরকম তোমার ডাইনামিজম হবে, আর সেটা যদি কলকাতা হয় তাহলে আর এক রকম হবে। মানে তুমি শান্ত হবে, একটু লেজি হবে, কিন্তু তুমি, তোমার গভীরতা বেশি হবে, তোমার ট্রাম্প আসছে, তারপর আস্তে আস্তে তুমি উঠে পড়তে পারো, নেমে পড়তে পারো, একটা যানবাহন, এই এই তুমি বিষয়ে বড় হচ্ছে, তুমি অনেক বেশি সহনশীল। আমার শহরটা কেন, কেন আমেরিকার মতো হবে, কেন আমার বইয়ের দোকানটা কেন আই ডোন্ট নো, কেন হবে, কেন অন্যরকম, বার্নস এন্ড নোবেলস এর মতন কেন হবে? মানসিক ভাবে কেন হবেন, তার একটা কারণ আছে। মানসিক ভাবে কেন হতে পারছে না কেউ বলতে পারবেন? বিকজ মানসিক ভাবে আমরা কেউ আইডেন্টিফাই করতে পারছি না আমাদের শহর। আমার কোনো রূপ নেই, আমার কোনো শেকড় নেই শহরের সঙ্গে। আজ বলছে স্যার হাদেন অ্যাভিনিউ, কাল বলছে হেমন্ত মুখার্জি, পরশু দিন বলছে ভানু। মানে আমার কোনো, আমার নিজস্ব 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 জায়গা তৈরি হচ্ছে। এটা জ্ঞান, জ্ঞান নয়, ইট ইজ আ ফ্যাক্ট অফ লাইফ। যে I have to understand my past. I have to, আমার অতীতকে আমায় বুঝতেই হবে, বুঝতেই হবে, জানতেই হবে। অতীত তো আমাদের সবসময় বলেছে পৃথিবী এটা করো, এটা করো, ওটা করো, ওটা এটা ভালো, এটা এটা। অতীত তো আমাদের অনেক এগিয়ে দিয়েছে। আমাদের আমাদের পাস্ট, আমাদের হেরিটেজ তো আমাদের আটকে রাখে, আমাদের খুলে দিয়েছে। তো এই খুলে দেওয়াটাই তোমরা, খুলে দেওয়ার ইতিহাসটা আমাকে ফিরিয়ে আনতে হবে কোথাও গিয়ে নিজের কাছে। এইটা ছাড়া অন্য কোনো গতি নেই। এই রিগ্রেশনটা ভালো নয়, মানে আধুনিক মডার্ন। আমার খুব ভালো লাগে যে মৃণাল সেন নামটা বারবার উঠছে, আমার মৃণাল সেন খুব মডার্ন লাগতো, খুব আধুনিক লাগতো ওখানে যাওয়া, খুব আধুনিক। মানে উনি ফরিদপুরের গ্রাম থেকে কলকাতায় এসে কি কষ্ট করেছেন আপনারা জানেন। মানে মানে abject poverty, কি ভয়ঙ্কর মধ্যে দিয়ে গেছে, কিন্তু কখনো মনে হয়নি, মনে হচ্ছে আধুনিক লোক কলকাতায় সিএফ বড় হয়েছে, মজার লোক। এই যে আধুনিক হবে মৃণাল সেন, সে দারুণ ইংরেজি বলতে পারে তা নয়, কিন্তু সে ম্যানেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সে দাদাগিরি, সে আছে তার নিজের মতন করে। এই এই ক্যারেক্টার গুলোকে উই আর মিসিং আউট, উই আর, অবভিয়াসলি আমি মৃণাল সেনের দ্বারা অনুপ্রাণিত, স্টাইলিস্টিক ভাবে অনুপ্রাণিত, তার জাম্প ক্যামেরা, একটা গল্প বলবো তার একটা গল্প, আমার ছবিগুলো দেখবেন এইরকম, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এই গল্পটা কোনো খাপ ছাড়া ভাবে বলা। মানে ওই আমার মাঝ পিরিয়ডের ওই ব্যোমকেশ গুলো বাদ দিয়ে, মানে ওই রকম স্টাইলিস্টিকলি আমি নিয়েছি, কিন্তু আমি শুধু তো তার উপর ডিপেন্ড করে নি, আমি বাংলা সিনেমার উপর ডিপেন্ড করি, আমি চীনের ছবি, এই আর্জেন্টিনিয়ান ছবি, এসব থেকে, কারণ এইটি আমাকে বলেছে এগুলো দেখো পৃথিবীগুলো। মৃণাল সেনও বাংলা সিনেমা দেখে বাংলা সিনেমা বানাইনি, আমিও বাংলা সিনেমা দেখে বানাইনি। কিন্তু আজ যদি বলে না বাংলা সিনেমার 60-এর দশকের উত্তম কুমারের ঐতিহ্য দেখে সিনেমা বানাবো, হবে না। তাহলে সিনেমাটা হবে, উত্তম কুমার নেই, সুচিত্রা সেন নেই, হেমন্ত মুখার্জিও নেই, ভূত আছে, কিন্তু এরা তো নেই, চৌধুরী তো নেই, প্রেমের মিত্রও নেই। তাহলে যেটা বেরোবে তাই বেরোবে, ওইটা ভেবে করলাম। কারণ 60-এর দশক সে, আরে ভাই সারা পৃথিবীর সিনেমা দেখে বানাও, বাঙালিরা সারা পৃথিবীর সিনেমা দেখে বানিয়েছে, সেটা খুব জরুরি। কারণ ভেবে দেখি
যে 60-এর দশকের মেইন স্ট্রিম সিনেমা যদি আপনারা কেউ মাত্র একটু চিন্তা করে দেখেন যে কোথায় ছিল, কত উপরের মানের ছিল, তাই এই জন্যই সত্যিটা ইউনিভার্সিটি হতে পেরেছে। বেদের মেয়ে জ্যোৎস্না হলে হতো, হতো, সম্ভব ছিল আর পৃথিবীতে। তো যখনই ভালো কাজ হয়েছে, ইন্ডাস্ট্রিটা অনেক এগিয়েছে বলে তখন অল্টারনেটিভও বড় হয়েছে। মানে যখন রং রং করছে উপলব্ধ তখন ভালো সকাল রাস্তায় নেমে চলে যাচ্ছে। এখন কোথায় রাস্তায় দিয়ে কারণ উপলব্ধ হচ্ছে। ঠিক ব্যাপারটা ইজ দরকার, মানে একটা মেইন স্ট্রিম, একটা অল্টারনেটিভ, এটা চলবে। মেইন স্ট্রিম যদি দক্ষিণী হয় তাহলে হবে আর কি করবো। সো এই এবং বাঙালি আমার মনে হয় আমার শহর বা আমার মানুষরা কখনো টাকা দিয়ে নিজেকে ফ্রি ভাবতে বিশ্বাস করে। টাকাটা ইম্পর্টেন্ট, অফকোর্স মানি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ইন রিসেন্টলি এখানে একটা ডিবেট একটা পার্টিসিপেট করেছিলাম, টাকা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা আমার স্টাইলকে ডিফাইন করবে, সেটা আমার জামা কাপড় ডিফাইন করবে, সেটা আমার মানসিকতা ডিফাইন করবে, সব কিছু ডিফাইন। কিন্তু আমার কাজের ক্ষতি করে টাকাটা দরকার। আমি যদি বুঝতে পারি আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, তখন টাকা বিকামস হার্মফুল।